হবে যখন তার মধ্যে একটা ড্রিফট ভেলোসিটি তৈরি হয়ে থাকে। যখন কোনো একটা ইলেকট্রিক ফিল্ড যায় তখন সবগুলো ইলেকট্রন তার দিকে অ্যালাইন হওয়ার ট্রাই করে। এখন আমরা যদি একটা ইকে ডায়াগ্রাম আঁকি তাহলে দেখা যাবে যে যখন ইলেকট্রিক ফিল্ড ফ্লো করবে তখন কিছু ইলেকট্রন ফার্মি লেভেল পার হয়ে উপরে চলে যাবে, এবং এই উপরে চলে যাওয়া ইলেকট্রন গুলোকে কম্পেনসেট করার জন্য কিছু ইলেকট্রন নিচে চলে আসবে, এবং যার কারণে তার মধ্যে একটা থার্মাল ইকুইলিব্রিয়াম পজিশনে চেঞ্জ আসবে, যার ফলে সেখানে একটা মোমেন্টাম মানে অ্যাভারেজ মোমেন্টাম, যেটা অ্যাভারেজ মোমেন্টাম নরমালি জিরো থাকে সেটা জিরো না হয়ে নন জিরো পজিশন সৃষ্টি করবে, এবং তার মধ্যে একটা কি তৈরি হবে, তার মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হবে। এই বিভব পার্থক্যটা আমরা বলতে পারি ডেল ই বা চেঞ্জ চেঞ্জ ইন এনার্জি। ওকে, সো এই চেঞ্জ ইন এনার্জিটা হওয়ার কারণে কন্ডাক্টিভিটির কি চেঞ্জ আসে বা কন্ডাক্টিভিটির কি কি এফেক্ট আসে সেটাই দেখাটাই হলো গিয়ে আমাদের এই মেন উদ্দেশ্য এখন। তো ডেল ই যে চেঞ্জ আসতেছে, ডেল ইটা উইদিন দ্য রেঞ্জ অফ ইএফ, ইএফ এর মাঝখানে যে চেঞ্জ আসে সেখানে যে চেঞ্জ আসতেছে সেটাকে বলছে আমরা ডেল ই। এখন আমরা জানি এক্সটার্নাল ফোর্স এফ ইকুয়ালস টু ই ইনটু ইএক্স, এটা আমরা জানি। আবার আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ, আবার এ সমান সমান হলো ডিডিটি অফ ভি, আবার এম ইনটু ভি হলো পিএক্স, সুতরাং পিএক্স ডিভাইডেড বাই ডেল টি সমান সমান এফ সমান সমান ইএক্স বলা যেতে পারে, যেখান থেকে আমরা বলতে পারি ডেল পিএক্স ইকুয়ালস টু টাউ ই ইএক্স। ঠিক আছে, এই যে ডেল টিটাকে আমরা বলে দিলাম টাউ, ডেল টি মানে কি চেঞ্জ ইন টাইম, চেঞ্জ ইন টাইম কে তো আমরা রিল্যাক্সেশন টাইম বা স্ক্যাটারিং টাইম টাউ বলতে পারি, তাহলে আমরা বলতে পারি ডেল পিএক্স ইকুয়ালস টু টাউ ইনটু ইএক্স। তাহলে ডেল ই যে পরিমাণ চেঞ্জ আসছে সেটাকে আমরা বলতে পারি ডেল ই সমান সমান পিএক্স এম ই ডিভাইডেড বাই ডেল পিএক্স, কারণ না ই সমান সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম, পি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। তো আমরা এখানে যদি ভ্যালু গুলো বসাই দিই তাহলে যেটা আসতেছে পি স্কোয়ার কে আমরা বলছি পি ইন্টু ডেল পি ডিভাইডেড বাই এম, এম স্টার। এম স্টার বেসিক্যালি বোঝাচ্ছে হচ্ছে তোমার এফেক্টিভ ম্যাস অফ ইলেকট্রন, ইলেকট্রন এফেক্টিভ ম্যাস দেখাচ্ছে এখানে। তো এখানে যদি আমরা এটা বসাই দিই তাহলে কি আসতেছে, তাহলে দেখো পি সমান সমান আমরা জানি এম ইন্টু ভি, ভি হলো ভেলোসিটি যেটাকে আমরা বলতেছি ভেলোসিটি বা ফার্মি স্পিড, ফার্মি স্পিড যে ভিটাকে বলা হচ্ছে ফার্মি স্পিড, ফার্মি স্পিড বলা হয়ে থাকে ভি। তাহলে আমরা বলতে পারি এম ইন্টু ভিএফ ডিভাইডেড বাই এম ই, আর ডেল পি এক্স সমান সমান আমাদের টাও ই ইএক্স। ঠিক আছে, তাহলে এখানে কাটাকাটি করে যে আলটিমেটলি আসলো ই ইন্টু ভি ফার্মি স্পিড টাও ইন্টু ইএক্স, এটা হচ্ছে ডেল ই। ডেল ই মানে কি, ডিফারেন্সিয়েশন বাট উইথ রেসপেক্ট অফ মোমেন্টাম চেঞ্জ, মোমেন্টাম চেঞ্জ ডেল ই সমান সমান হলো এই ইকুয়েশনটাকে যদি তুমি ইয়ার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দাও তাহলে তুমি এই ইকুয়েশনটা পাবা পি এর সাপেক্ষে, এবং পি এর সাপেক্ষে পিটাকে এদিকে নিয়ে আসলে ডেল পি এক্স এদিকে চলে আসছে। ঠিক আছে, তো এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই ডেল ই এর জন্য এই ডেল ই এ যে চেঞ্জ আসলো এই ভ্যালুটা এর সাপেক্ষে কন্ডাক্টিভিটির ইকুয়েশনটা কি। হ্যাঁ আচ্ছা কন্ডাক্টিভিটি স্যার, ইকুয়েশন, হ্যালো। হ্যাঁ বলো বলো বলো। এখানে কোন একটাই এনার্জি আর একটা ইলেকট্রিক ফিল্ড? বুঝি নাই আরেকবার। স্যার এখানে ডেল ইটা কি এনার্জি, আর এখানে এনার্জি, ইএক্স যেটা আছে ইএক্স ওটাই হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড, ফিল্ড। ভেরি গুড পয়েন্ট। হ্যাঁ, ডেল ইটা হচ্ছে এনার্জি শিফট, কি পরিমাণ এনার্জি শিফট হচ্ছে উইদিন দ্য ফার্মি লেভেল। আর এমনি নর্মাল ই যেটা আছে এখানে যেটা একটা ই আছে, দাঁড়াও আমি আরো ভালো করে দেখাই। এই যে এই ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর এইখানে যে ডেল ই সে ডেল ইটা হচ্ছে এনার্জি শিফট। আমি একটু আগে যে ছবিটা দেখালাম যে এই যে ইলেকট্রিক ফিল্ড এর যে ফার্মি লেভেল হয়, তাহলে এই যে ডেল ই ফার্মি লেভেল বরাবর যে শিফট হয়, কেন শিফট হবে, ইলেকট্রিক ফিল্ড করার কারণে যে শিফট হচ্ছে সেটা হচ্ছে ডেল ই। এখন আমার চাচ্ছি এই ডেল ই যে শিফট হলো এই শিফটের কি এফেক্ট আছে কন্ডাক্টিভিটির উপর। আবার কন্ডাক্টিভিটি বের করতে গেলে কি জানতে হবে, আমাদের জে জানতে হবে। জে মানে কি, কারেন্ট, কারেন্টের সাথে সম্বন্ধিত ইকুয়েশন আছে, কারণ আমরা জানি ওহমস ল জে ইকুয়ালস টু সিগমা ই, এটা আমরা জানি ওহমস ল। তাহলে আমরা যদি জে বের করতে পারি তাহলে সিগমা বের হয়ে যাবে। এখন জে সমান সমান আমরা জানি আবার ই এন, একটু পরে দেখতেছি আমরা। এই যে জে সমান সমান ই এন ভিএফ, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখেছিলাম। এনটা হচ্ছে তোমার ফার্মি লেভেলের যে কনসেন্ট্রেশন, ফার্মি লেভেলের কনসেন্ট্রেশন, আর ভিএফ হলো ফার্মি স্পিড। এখন এন যে কনসেন্ট্রেশন সেটাকে আমরা বলতে পারি ওই স্টেটের মানে এইটুক স্টেটের মধ্যে তার ডেনসিটি অফ স্টেট ইনটু কতটুকু পরিবর্তন হচ্ছে ডেল ই। নাম্বার অফ স্টেট কে যদি নাম্বার অফ স্টেট পার ইউনিট ভলিউম পার ইউনিট এনার্জি কে যদি আমি ডেল ই দিয়ে গুণ করে দিই তাহলে ওইটুক স্টেটের জন্য কনসেন্ট্রেশন বের হয়ে আসবে। আর এখানে ইএফটা কি ইলেকট্রিক ফিল্ড? ইএফটা হচ্ছে ফার্মি স্পিড, এই যে ইলেকট্রন উইদিন দিস ফার্মি লেভেল যে স্পিডে মুভ করে সেটাকে আমরা বলছি ফার্মি স্পিড। ঠিক আছে,
সমস্ত মুভমেন্টে না, এই মোমেন্টে মানে এইটুক চেঞ্জের মধ্যে যে স্ক্যাটারিং হওয়ার সময় ইলেকট্রন যে স্পিডে মুভ করে তাকে বলছে আমরা ফার্মি স্পিড। ইএফটা, ইএফ পরেরটা কোথায় যদি ইএফ? এইএফ? বিষয়। ও এই ইএফটা হচ্ছে তোমার ফার্মি লেভেলের ডেনসিটি অফ স্টেট। আমরা এর আগে একটা অঙ্ক করছিলাম না যে ফার্মি ডেনসিটি অফ স্টেট দেওয়া আছে 10 ইলেকট্রন ভোল্ট, সেন্টারে তার ডেনসিটি অফ স্টেট হলো 5 ইলেকট্রন ভোল্ট। তেমনি ভাবে ফার্মি লেভেলে যে ডেনসিটি অফ স্টেট সেটাকে আমরা বলতেছি জিইএফ, ফার্মি লেভেল আচ্ছা বলছি। স্যার, এক্সামে যদি ম্যাথ দেওয়া থাকে তাহলে উল্লেখ করে দেওয়া থাকবে না কোন ই হ্যাঁ মানে বলে দেওয়া কি? থাকবে। আমরা যখন অঙ্ক করবো তখন দেখাবো যে এই অঙ্কটা কন্ডাক্টিভিটি কিভাবে বের করা যেতে পারে। অঙ্ক করার সময় আমি বলে দিব যে কিভাবে আসতেছে, ঠিক আছে? যখন আমি অঙ্ক করব তখন আমি দেখাই দিব যে এটা আসলে ওটার এফেক্টটা কিভাবে আসতেছে, ঠিক আছে? তো জে সমান সমান এটা বসালাম, বসানোর পর আসলে ই স্কয়ার ভিএফ স্কয়ার টাউ জি ইএফ ইনটু ইএক্স। আবার সিগমা সমান সমান ওই যে জে এর ইকুয়েশন বসালাম। তো আলটিমেটলি সিগমা সমান সমান আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। দিস ওয়ান ইকুয়েশন ইজ ফর ওয়ান নিউমেরিক্যাল ফ্যাক্টর ইজ রং, কারণ এটা শুধুমাত্র একদিকের ওয়ান ডাইমেনশনাল হাইপোথেটিক্যাল ইকুয়েশন আমরা করছি। আমরা ধরে নিছি যে ইলেকট্রনটা শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর মুভ করবে। তাহলে তাহলে কি থ্রি ডাইমেনশনাল হলে কি ওয়ান থার্ড হবে? ওয়ান থার্ড হবে কি টোটালটার টোটাল থ্রি ডাইমেনশনাল কন্ডাক্টিভিটি। থ্রি ডাইমেনশনাল কন্ডাক্টিভিটি হচ্ছে এটা, আমরা প্রত্যেক ডাইমেনশনে তার ওয়ান থার্ড অংশ করে পাবে। সো দিস ওয়ান ইজ দ্য কন্ডাক্টিভিটি অফ মেটাল। আর এই ইকুয়েশন থেকে দুইটা জিনিস দেখা যায়, এক হচ্ছে কন্ডাক্টিভিটি ফার্মি লেভেলের সমানুপাতিক, মানে ফার্মি লেভেল যত বাড়বে, সরি, মানে ডেনসিটি অফ স্টেটের সমানুপাতিক। ডেনসিটি অফ স্টেট যত বাড়বে কন্ডাক্টিভিটি তত বাড়বে। আবার কন্ডাক্টিভিটি স্ক্যাটারিং টাইম বা টাউ এর সমানুপাতিক, টাউ যত বাড়বে কন্ডাক্টিভিটি তত বাড়বে। এখন এই দুটা কন্ডিশনের উপর বেসিস করে দুটা কন্ডিশন আসতেছে। এক হলো ম্যাগনেসিয়াম হ্যাজ লোয়ার কন্ডাক্টিভিটি দেন কপার, আর হচ্ছে নিকেল হ্যাজ পুয়ার কন্ডাক্টিভিটি দেন কপার। নরমালি ম্যাগনেসিয়ামের বৈশিষ্ট্য স্তরে দুটো ইলেকট্রন থাকে আর কপারের বৈশিষ্ট্য স্তরে একটা ইলেকট্রন থাকে, কিন্তু তারপরেও ম্যাগনেসিয়ামের তুলনায় কপার বেশি কন্ডাক্টিভ। কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম যেটা আছে সেটার যে বৈশিষ্ট্য স্তরের যে দুইটা ইলেকট্রন আছে সেটা 4s এবং 3d এই দুইটা স্টেটের মাঝে অবস্থান করে থাকে। কিন্তু আমরা যদি একটু ছবিটা দেখি, এখানে এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের জন্য 4s এবং 3d এর মাঝে ইএফ ভ্যালুটা যে আছে তোমার ফার্মি লেভেল, সে ফার্মি লেভেলটা এটা পার হয়ে যায়, যার কারণে এই স্টেটে তার বৈশিষ্ট্য স্তরের এই স্টেটে তার নাম্বার অফ স্টেট থেকে কম। অন দ্য আদার হ্যান্ড কপারের এই স্টেটে এনার্জি থেকে অনেক বেশি। কপারের এই স্টেটে বা 3d এবং 4s স্টেটে একটা একটাকে ওভারল্যাপ করে গেছে, যার কারণে কপারের ডেনসিটি অফ স্টেট ম্যাগনেসিয়ামের ডেনসিটি অফ স্টেটের থেকে বেশি। এই কারণে ম্যাগনেসিয়াম হ্যাজ এ লোয়ার কন্ডাক্টিভিটি দেন কপার। আচ্ছা, নিকেলের ক্ষেত্রে কি হয়ে থাকে? নিকেলের ছবিটা যদি আমরা দেখি, এটা হলো নিকেল। খেয়াল করে দেখো নিকেলের ডেনসিটি অফ স্টেট ঠিক আছে, ডেনসিটি অফ স্টেট সমানই আছে, কপারের সমানই আছে, কিন্তু নিকেলের 4s এবং 3d এর মাঝখানে দেখো ফার্মি লেভেলের, এটা যেমন ফার্মি লেভেল পার হয়ে গেছে যার ফলে এইটা পার হয়ে এই স্তর পর্যন্ত চলে গেছে, কিন্তু যেহেতু এটা ফার্মি লেভেল এই দুটা ক্রস সেকশনের ভিতরে চলে আসছে, যার কারণে এই জায়গায় যে ইলেকট্রন গুলো আছে এই ইলেকট্রন গুলো খুব ইজিলি 4s থেকে 3d স্ক্যাটার করে যেতে পারে। তার মানে স্ক্যাটারিং টাইম তার ছোট, যেহেতু 4s ব্যান্ডের স্ক্যাটারিং টাইম ছোট, 4s থেকে 3d খুব ইজিলি সে স্ক্যাটার করে যেতে পারে এবং তার জিপ মোবিলিটি থাকে অনেক লো। তো যার কারণে তার কন্ডাক্টিভিটি হয়ে যায় লো। এই কারণে নিকেল হ্যাজ এ পুয়ার কন্ডাক্টিভিটি দেন কপার, কারণ নিকেলের ক্ষেত্রে খুব ইজিলি সে স্ক্যাটার করে যেতে পারে। নিকেলে 4s এবং 3d এই দুটোই অংশগ্রহণ করে, কিন্তু খুব ইজিলি স্ক্যাটার করে, যেহেতু দুটোই অংশগ্রহণ করে 4s থেকে 3d, 3d থেকে 4s খুব ইজিলি সে শর্ট করতে পারে, যার ফলে সে কি করতে পারে, যার ফলে সে তোমার ইজিলি স্ক্যাটারিং টাইম কম হয়ে থাকে, যার ফলে কন্ডাক্টিভিটি কম হয়। এই জন্য নিকেল হ্যাজ পুয়ার কন্ডাক্টিভিটি দেন কপার। এখন এটার উপর বেসিস করে তিনটা কোশ্চেন আছে, যেমন ইন কপার ডু দ্য ইলেকট্রনস ইন 3d ব্যান্ড কন্ট্রিবিউট টু দ্য ইলেকট্রন কন্ট্রিবিউশন? 3d ব্যান্ড কি কন্ট্রিবিউশন করে? এখানে না, এখানে কন্ট্রিবিউশন করে শুধুমাত্র 4s, কারণ 3d ব্যান্ড তো ফুল। এটাকে বুঝছো? 3d ব্যান্ড কিন্তু ফুল, 3d ব্যান্ড কি কন্ট্রিবিউট করতে পারবে না, 4s ব্যান্ড খালি আছে, সো 4s ব্যান্ড কন্ট্রিবিউট করতে পারবে। এইখানে দেখো 3d ব্যান্ড এবং 4s ব্যান্ড দুটোই খালি আছে, সো এখানে 3d এবং 4s দুটোই কন্ট্রিবিউট করতে পারবে। বুঝা গেছে? আর ডু ইলেকট্রনস হ্যাভ সেম এফেক্টিভ ম্যাস ইন টু ব্যান্ডস? না, কাদের effective mass depends on how easily electron can gain energy from field and accelerate in moving higher energy। যেহেতু এদের মধ্যে ডিফারেন্স আছে তাই আমরা বলতে পারি যে তাদের মধ্যে এফেক্টিভ ম্যাসও ডিফারেন্স আছে।
ওকে, আচ্ছা স্যার, হ্যাঁ বলো। ইনসুলেটরের মধ্যে কি হয় তাহলে? কন্ডাক্টরের মধ্যে তো এরকম, তাহলে ইনসুলেটরের মধ্যে না না, মানে এগুলো তো সব মেটাল। এখানে যা দেওয়া হয়েছে সমস্ত কিছু মানে পুরো মডেলটাই তো মেটালের জন্য, মানে কন্ডাকশন মেটাল। মেটালের কন্ডাক্টিভিটি তো স্যার জিরো না প্রায়, মানে জিরোই, মানে ইনসুলেটরের, হ্যাঁ ইনসুলেটর, এটা তো ইনসুলেটর না, ইনসুলেটর মেটালের ক্ষেত্রে বলতেছি, মেটালের তো কন্ডাক্টিভিটি হাই অনেক। মানে মানে ইনসুলেটরের ক্ষেত্রে কি আর কি, মানে ইনসুলেটরে তো ব্যাপারটা কিরকম কন্ডাক্টিভিটি যেন নাই, ওরা। জিরো। ইনসুলেটরের ক্ষেত্রে তো ব্যান্ড গ্যাপ থাকে এত বড় যে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন ওভারল্যাপই করতে পারে না, তো কন্ডাক্টিভিটি ওই জন্য তো জিরোই থাকে। মানে এরকম ভাবে ব্যাখ্যা করা যায় না ইনসুলেটরের হ্যাঁ কাঠামো? যেমন ধরো এখানে এটা একটা একটা ওভারল্যাপ করে গেছে, তা আমরা বলতে পারি যে ইজিলি এটা হাইলি কন্ডাক্টিভ। হ্যাঁ ইনসুলেটর তো কন্ডাক্টিভিটি এমনি বলা যেতে পারে, যেহেতু ব্যান্ড গ্যাপ নাই, ব্যান্ড গ্যাপ অনেক অনেক সরি ব্যান্ড গ্যাপ অনেক অনেক হাই, একটা একটা ওভারল্যাপ করে না, তো এখানে কোনো কন্ডাক্টিভিটি নেই। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি আছে, কারণ একটা যদিও ব্যান্ড গ্যাপ ছোট, কিন্তু যদি তুমি এমন পরিমাণ ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারো, তার ফলে কি করে, তার ফলে একটা একটা ইলেকট্রন জাম্প করে যেতে পারে, তাহলে তার মধ্যে কন্ডাক্টিভিটি থাকতে পারে। ঠিক এমন আছে। কোনো কোশ্চেন আসতে পারে যেমন কোন সেমিকন্ডাক্টর দিল, তো কখন সেটা কন্ডাক্টর হিসাবে না কাজ করলো বা সেমিকন্ডাক্টর কখন? ওটা তোমার সলিড স্টেটে, এখন না, সলিড স্টেটে ডিভাইস সি2 এর কোর্স আছে ওখানে দিতে পারে। এখানে শুধুমাত্র মেটালকে মানে মানে কনসেন্ট্রেশন করা হবে। আচ্ছা একটা অঙ্কের কথা বলতেছিল, যে অঙ্ক থেকে কিভাবে বুঝবো যে আমরা কন্ডাকশন কিভাবে বের করা যায়। যেমন দেখো এই অঙ্কটা, কন্ডাকশন ইন সিলভার, কনসিডার সিলভার হুজ ডেন্সিটি অফ স্টেট GE can be calculated by assume a free electron model for GE in equation 4.10. For silver EF is 5.5 electron volt, দেখো E দিয়ে দেওয়া আছে 5.5 ইলেকট্রন ভোল্ট, তার মানে আমি GEF দিয়ে দেওয়া আছে 5.5 ইলেকট্রন ভোল্ট। সো ইকুয়েশন ডেন্সিটি অফ স্টেট হচ্ছে 1.6 10 to the power 28 পার মিটার কিউব পার ইলেকট্রন ভোল্ট, এটাকে সিজি তে কনভার্ট করতে তাহলে হবে। স্যার এইএফটা কি এনার্জি না, ইলেকট্রন ভোল্ট যেহেতু একক, হ্যাঁ হ্যাঁ এটা এইএফটা ফার্মি লেভেল এনার্জি, ফার্মি লেভেল এনার্জি, হ্যাঁ ফার্মি লেভেল এনার্জি 5.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে ফার্মি লেভেলটা যদি তুমি, ওই যে আমরা জানি কি, আমরা কন্ডাক্টিভিটি ডেন্সিটি অফ স্টেটের ইকুয়েশন কি জানি, কই গেল, ডেন্সিটি অফ স্টেটের ইকুয়েশন জি ফাংশন অফ ই, ফাংশন অফ ই কি ছিল ডেন্সিটি অফ স্টেটের ইকুয়েশন, এখানে একটা কনস্ট্যান্ট টার্ম ছিল, তার সাথে কি ছিল, রুট ওভার অফ ই। এখানে কনস্ট্যান্ট টার্মের ভ্যালুটা কি জানি মনে নেই আমার, রুট ওভার অফ ই ছিল, এটাই বসায় এই ইকুয়েশনটা পাওয়া গেছে, এই এই ভ্যালুটা পাওয়া গেছে। কনস্ট্যান্ট টার্মটা আমি বলি তোমাদের, এই নোটেই তো থাকার কথা, এই যে GE equals to 8 by 2 1 by half m star by h square 3 by 2, এটা হলো জি। এখন যদি তুমি এখানে ই এর ভ্যালু 5.5 বসা দাও, জি এর ইকুয়েশন পেয়ে যাবে। এই জি এর ইকুয়েশনটা এখানে বসানো হয়েছে, এখানে বসায় সে পাইছে গিয়ে এত। এখন এটা মিটার কিউব পার ইলেকট্রন ভোল্টে আছে, এটাকে পরে সিসি সেন্টিমিটার কিউব পার ইলেকট্রন ভোল্টে বসায় ক্যালকুলেশন করে আসছে। আবার টাউ দেওয়া আছে এত, আর মিন ফ্রি পাথ এল সমান সমান আমরা জানি ভিএফ, ভিএফ মানে হলো ভেলোসিটি, ফার্মি ভেলোসিটি ইনটু টাউ হলো 53 ন্যানোমিটার। দ্য ড্রিফট মোবিলিটি অফ ইএফ মিউ দেওয়া আছে তোমার ই টাউ ডিভাইডেড বাই এন ই, এখান থেকে ড্রিফট মোবিলিটি মিউ বের করে নিয়ে আসা হয়েছে। কারণ সিগমা বের করতে গেলে তোমার কি কি লাগবে, কিন্তু এইটা বের করলেই তো হবে না, তোমার সাথে লাগবে বিএফ লাগবে, টাউ লাগবে, এই দুটো ভ্যালু লাগবে। আর টাউ বের করতে গেলে মিউ লাগবে, মিউ থেকে আমরা টাউ বের করে আসতেছি, এবং এখান থেকে আমরা সিগমার ভ্যালুটা বের করে আসছি। কারণ এখানে বাদ বাকি যেমন ভিএফ দিয়ে দেওয়া আছে, আমার টাউ দরকার, টাউ আমরা এখান থেকে বের করছি 3.99, ঠিক আছে, এখান থেকে সিগমার ভ্যালু বের করা হয়েছে। ওকে, সাবস্টিটিউশন n, কেননা সাবস্টিটিউশন n and sigma in the equation 428, তাহলে এখান থেকে আমরা সিগমার ভ্যালু এই এই ভ্যালুটা আসে। ওকে, সো এখানে বলছে ডেনসিটি অফ স্টেট, দ্য ভেলোসিটি অফ ফার্মি লেভেল এত, কন্ডাক্টিভিটি অফ সিলভার at room temperature, substitute for ইকুয়েশন সিগমা এত n in 4.27, মানে দুইটা ইকুয়েশনে বসাই তারা করছে। এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপারটা হচ্ছে এরকম, এটা বোঝা গেছে কিভাবে করছে, কোনো সমস্যা আছে এটাতে? এই অঙ্কটাতে বলছে যে তোমার প্রথম পার্টে বলছে যে তোমার ইয়াটা বের করো, টাউটা বের করো, তাহলে এখান থেকে টাউ ইজিলি আমরা বের করতে পারি এত, ঠিক আছে। এখানে সিগমা দিয়ে দাও যদি মানে কন্ডাক্টিভ কনসিডার এত, এবং ইএফ দিয়ে দেওয়া আছে ডেনসিটি অফ স্টেট, দ্য ভেলোসিটি অফ দ্য ফার্মি লেভেল এত, তো কন্ডাক্টিভিটি সিগমা এট টেম্পারেচার, কন্ডাক্টিভিটি দিয়ে দেওয়া আছে, টাউটা বের করতে বলা হয়েছে।
টাউ আসছে এত সেকেন্ড, 10⁻⁻14 সেকেন্ড। এই টাউ থেকে তোমার মিউ বের করা হয়েছে, ড্রিফট মোবিলিটি। বুঝা গেছে? এখানে সিগমা দিয়ে দেওয়া ছিল, টাউ বের করা হয়েছে, টাউ থেকে ড্রিফট মোবিলিটি বের করতে বলা হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা আছে দেখার, সেটা হচ্ছে আমরা সিগমার আরেকটা ইকুয়েশন জানতাম না চ্যাপ্টার 2 তে, মনে আছে? সিগমার আরেকটা ইকুয়েশন ছিল, সিগমা মানে হলো কি তোমার কন্ডাক্টিভিটি, আরেকটা ইকুয়েশন ছিল যে ইকুয়েশন সিগমা ই পড়ছিলাম না, ওখান থেকে সিগমা সমান ই স্কয়ার এন টাউ ডিভাইডেড বাই এম ই, এরকম একটা ইকুয়েশন ছিল না চ্যাপ্টার 2 তে? মনে খেয়াল করে দেখবে, এরকম একটা ইকুয়েশন ছিল। এই ইকুয়েশনটাকে যদি তুমি জিএফ এর ভ্যালু বসায় দাও, তাহলে আলটিমেটলি এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনে আসা যায়, কেননা এটা জেনারেলাইজড ইকুয়েশনের জন্য করা হয়েছে। এটাই আমি ট্রাই করছি, ট্রাই করে আলটিমেটলি এইরকম একটা সলিউশনে আসা যায়। এটা আমি তোমাদের দিয়ে দিব। সো এই যে জে ইকুয়ালস টু সিগমা 1/3 এত, এটাকে ক্যালকুলেশন করার মাধ্যমে আলটিমেটলি এই যে সিগমা ইকুয়ালস টু এন ই স্কয়ার টাউ ডিভাইডেড বাই এম ই, এই সলিউশনটাতে আসে। ঠিক আছে? সো এইখান থেকে তুমি যদি সিম্পল একটু ক্যালকুলেশন করো, একটু ক্যালকুলেশন করলে এটা আসবে। তাই এটা বলা যেতে পারে যে এটা ড্রুট মডেলটাকে ফলো করতেছে। যদি এটা 3D মডেলে আসছে, সেটা কিন্তু এটা ড্রুট মডেলটাকে ফলো করে আসছে। ওকে, এটা আসলে মানে টাইপিং করার টাইম পাইনি, তো এটা এইভাবে রেখে দিচ্ছি। এখান থেকে কিন্তু একটা ইন্টারেস্টিং সলিউশন আসতে পারে। আমি যদি এটা থেকে এটা কনসিডার করতে পারি, আমি যদি প্লট করি, তাহলে সুন্দর একটা প্লটিং করা যেতে পারবে। টাও এর সাথে রিলেশন কিরকম আসতে পারে সেই জিনিসটা আমরা আনতে পারি না। এইটুকুই ছিল তোমাদের মোটামুটি চ্যাপ্টার 2 এর মেইন কনসেপ্ট। চ্যাপ্টার 2 এ আর কিছু নাই, মানে চ্যাপ্টার 2 তে এই জিনিসগুলাই আছে। ফার্মি লেভেল বা ফার্মি ভেলোসিটির রিলেটেড প্রবলেম গুলা যেগুলা আছে, সেগুলা এই রিলেটেড এইটুকুই আছে। কোনো কোয়েশ্চেন আছে এখানে? ফার্মি ভেলোসিটি, ফার্মি স্পিড, এগুলা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, স্পেশালি কন্ডাক্টিভ এন্ড মেটালের কন্ডাক্টিভিটি, মেটালের ফার্মি স্পিড, মেটালের ফার্মি ভেলোসিটি, তারপর হলো গিয়ে ফার্মি এনার্জি এট 0 কেলভিন, ফার্মি এনার্জি এট 3 কেলভিন, তারপর হলো গিয়ে তোমার ফার্মি এনার্জি উইকলি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। এই জিনিসগুলা ইম্পর্টেন্ট কনসেপ্ট কন্ডাক্টিভিটির জন্য, মানে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের জন্য। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন আছে কারো? ওকে, তাহলে এইটুকু ছিল মোটামুটি টপিক। আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ। আমরা নেক্সট দিনে থেকে নতুন চ্যাপ্টার ম্যাগনেটে যাব, ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল। ম্যাগনেটের কিছু কনসেপ্ট গুলো ওখানে দেখবো। আমরা ট্রাই করবো হোপফুলি হয়তো নেক্সট উইকের মধ্যে যদি পারা যায় তাহলে কোর্স শেষ করা। ঠিক আছে? তোমাদের তো 27 তারিখে একটা এক্সাম দিচ্ছ, তাই না? ঠিক আছে, ঠিক আছে, 27 তারিখে এক্সাম। সো অ্যাটেন্ডেন্সের ইয়াটা দিয়েছে, নতুন একটা লিংক খুলেছে, সেই নতুন লিংকে দিবা অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, নতুন লিংকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা। ওকে, থ্যাংক ইউ। আজকে এটুকু পর্যন্তই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।